নমস্কার, আমি মণিময়। শুরু করছি আজকের বিগ স্টোরি। দেখুন, আজ 11ই মে 2026। আজকের তারিখটা বাংলার ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে নবান্নের 14 তলায় আজ এক নতুন অধ্যায়ের সূচনা হলো। মুখ্যমন্ত্রী হিসেবে নিজের নির্দিষ্ট কক্ষে প্রথমবার প্রবেশ করলেন শুভেন্দু অধিকারী। পাশে তার দীর্ঘদিনের লড়াইয়ের সাথীরা, দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তনিয়া, এরা প্রত্যেকেই ছিলেন আজ। ইতিমধ্যেই এই যে দীর্ঘ লড়াই, দীর্ঘ পরিসর, যে জায়গায় দাঁড়িয়ে নতুন সরকার তার পথ চলা শুরু, এবং যারা নতুন সাথীরা রয়েছেন তাদের ইতিমধ্যেই কে কোন দপ্তর সামলাবেন তার দায়িত্ব অলরেডি বন্টন হয়ে গিয়েছে। ফলত নিশীথ প্রামাণিক, ক্ষুদিরাম টুডুরা, এছাড়াও যারা মুখ্য সচিব, বিভিন্ন দপ্তরের যারা সচিব, তাদের উপস্থিতিতে আজকে মন্ত্রিসভার প্রথম বৈঠক হয়ে যায়। আলোচনা শুধু রাজনীতি নয়, আলোচনা ছিল মানুষের অধিকার ফিরিয়ে দেওয়া। তাহলে চলুন, আসুন এক নজরে আজ দেখে নিই কি কি ঘোষণা করলেন নতুন মুখ্যমন্ত্রী। অবশ্যই আয়ুষ্মান ভারত, যেই নাম সব থেকে বড় নাম। আয়ুষ্মান ভারত প্রকল্পে যুক্ত হলো পশ্চিমবঙ্গ। ভারতীয় ন্যায় সংহিতা বা বিএনএসএ যুক্ত হলো পশ্চিমবঙ্গ। সীমান্তে কাঁটাতার বসানোর জন্য প্রয়োজনীয় জমি 45 দিনের মধ্যে বিএসএফ এর হাতে তুলে দেবে পশ্চিমবঙ্গ সরকার। চালু থাকা কোনো সামাজিক প্রকল্প বন্ধ হচ্ছে না। সরকারি চাকরি পাওয়ার বয়স 5 বছর বৃদ্ধি করল রাজ্যের বিজেপি সরকার। প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, প্রধানমন্ত্রী কৃষক বীমা যোজনা, পিএম শ্রী, বিশ্বকর্মা, বেটি বাঁচাও বেটি পড়াও, উজ্জ্বলা যোজনা, এছাড়াও একাধিক কেন্দ্রীয় প্রকল্পে রাজ্যকে সক্রিয়ভাবে যুক্ত করার প্রক্রিয়া শুরু। প্রশাসনিক সংস্কারের অংশ হিসেবে আইএএস আধিকারিকদের কেন্দ্রীয় প্রশিক্ষণ ব্যবস্থা যার সঙ্গে যুক্ত করার সিদ্ধান্ত। একই সঙ্গে বিজেপির নিহত 321 জন কর্মীর পরিবারের দায়িত্ব গ্রহণ, জনগণনা সংক্রান্ত নির্দেশে ছাড়পত্র। এ তো ছিল প্রথম এই ক্যাবিনেট বৈঠক। তাহলে চলুন আজকে প্রথমেই আসা যাক আয়ুষ্মান ভারতের কথায়। জানিয়ে আপনারা জানেন, তীব্র এ নিয়ে বাদানুবাদ বিবাদ পূর্বতন সরকারের আমলে বারবার হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কি বলেছেন আজকের আয়ুষ্মান ভারত নিয়ে, সেটা আগে শোনাবো আপনাদের। শুনুন। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তিনি বলেছিলেন প্রথম ক্যাবিনেট মিটিংয়ে আমরা আয়ুষ্মান ভারতে যুক্ত হব। আমরা আয়ুষ্মান ভারতে যুক্ত হলাম এবং সংশ্লিষ্ট দপ্তর, কেন্দ্রীয় স্বাস্থ্য দপ্তরের সঙ্গে প্রয়োজনীয় যে এগ্রিমেন্ট, অন্যান্য যে বিষয়গুলি রয়েছে সেটা স্বাস্থ্য সচিব, মুখ্যমন্ত্রীর দপ্তরের উপদেষ্টা এবং মুখ্য সচিব মিলিতভাবে অতি দ্রুত সম্পন্ন করবেন। অর্থাৎ আজ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত পশ্চিমবাংলার মানুষের প্রতি যে কমিটমেন্ট আজকে ভারতীয় জনতা পার্টির ক্যাবিনেট সেটা সম্পূর্ণ করল। প্রসঙ্গত বলে রাখি, কেন্দ্রীয় সরকারের আয়ুষ্মান ভারত, প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা বিশ্বের বৃহত্তম স্বাস্থ্য বীমা প্রকল্প। পরিবার পিছু বছরে 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে ক্যাশলেস পরিষেবা। পরিবারের সদস্য সংখ্যার কোনো ঊর্ধ্বসীমা নেই, অর্থাৎ পরিবারের ছোট বড় সবাই এর আওতায় আসতে পারে। এই সুবিধা পাওয়ার জন্য বর্তমানে আধার কার্ড থাকা বাধ্যতামূলক। প্রথম বৈঠকেই মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন রাজ্যের 5 কোটি মানুষকে 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসার সুযোগ দেবে এই আয়ুষ্মান ভারত। শুধু তাই নয়, পিএম শ্রী, বিশ্বকর্মা, বেটি বাঁচাও বেটি পড়াও এবং উজ্জ্বলা যোজনার মতন প্রকল্পগুলো এখন থেকে বাংলায় আর কোনো বাধার সম্মুখীন হবে না। আগে যে ফাইলগুলো নবান্নে ধুলো জমছিল, জেলা শাসকদেরকে নির্দেশও দেওয়া হয়েছে সেগুলোকে দ্রুত কেন্দ্রীয় মন্ত্রকে পাঠানোর। অনুপ্রবেশ এবং জনবিন্যাস অবশ্যই আরো তাৎপর্য রাখে। যে পরিবর্তন বাংলার কপালে চিন্তার ভাঁজ ফেলেছিল, কিন্তু নতুন সরকার কাজের প্রথম দিনেই কড়া পদক্ষেপ নিয়ে নিয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রথম ক্যাবিনেট বৈঠকেই এই সমস্ত প্রশাসনিক বাধা কাটিয়ে 45 দিনের মধ্যে বিএসএফ এর হাতে জমি তুলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে ভূমি রাজস্ব দপ্তর, তাদেরকে সরাসরি দায়িত্ব দেওয়া হয়েছে যাতে জাতীয় নিরাপত্তার স্বার্থে এই কাজ দ্রুত শেষ হয়।
এর ফলে দীর্ঘ প্রায় 1 দশকের যে অচলাবস্থা সে তা কাটতে চলেছে বলেই মনে করা হচ্ছে। ভূমি এবং রাজস্ব সচিবকে দায়িত্ব দেওয়া হয়েছে সময়সীমা মেনে জমি বুঝিয়ে দেওয়া। শুনুন আরো একটা শুভেন্দু অধিকারীর বক্তব্য। মুখ্যমন্ত্রী কি বলছেন শুনুন। আমাদের দেশের সুরক্ষার প্রশ্ন, পশ্চিমবঙ্গের সুরক্ষার প্রশ্ন এবং যেভাবে জনবিন্যাস বদলে গেছে, আজকে আমরা প্রথম দিনই আমরা কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর তথা বিএসএফের সীমান্ত সুরক্ষিত করার জন্য জমি ট্রান্সফার প্রক্রিয়া আমরা আজকে অনুমোদন দিলাম এবং আজ থেকেই ল্যান্ড ট্রান্সফার প্রক্রিয়া শুরু হবে। ভূমি ও রাজস্ব সচিব তাকে এবং মুখ্য সচিবকে দায়িত্ব দেওয়া হলো 45 দিনের মধ্যে বিএসএফের প্রয়োজনীয় জমি হস্তান্তর সম্পূর্ণ করতে হবে, যা আমাদের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নির্বাচনের আগেই বলেছিলেন। এই কাজটা আজকে প্রথম ক্যাবিনেটে আমরা করলাম। বিএসএফ যতটা জমি চেয়েছে ততটাই দেওয়া হবে এবং ইতিমধ্যে ল্যান্ড ডিপার্টমেন্ট কাজ এগিয়ে রেখেছে। আগের সরকারের অনিচ্ছাতে বিশেষ ভোটারদের বাঁচানোর জন্য, অভারতীয় অবৈধ অনুপ্রবেশকারীদের বাঁচানোর জন্য তারা ভূমি দপ্তরকে কাজ করতে দেয়নি এবং মহামান্য কলকাতা হাইকোর্টের নির্দেশও অমান্য করা হয়েছে, যেটা কোনো সরকার করতে পারে না। তো প্রথম বৈঠকেই কার্যত মাস্টার স্ট্রোক। এদিকে ভারত এবং বাংলাদেশের মধ্যে মোট 4096.7 কিলোমিটার দীর্ঘ সীমান্তের একটি বড় অংশ পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত। কেন্দ্রীয় সরকারের দেওয়া সাম্প্রতিক তথ্য যা বলছে তাতে প্রায় 864 কিলোমিটার সীমান্তে এখনো কাটা তারের বেড়া দেওয়া বাকি রয়েছে। এই 864 কিলোমিটারের মধ্যে প্রায় 174 কিলোমিটার এলাকা, যার ভৌগোলিক কারণ যেমন সেখানে রয়েছে নদী, পাহাড়ি এলাকা বা জলাভূমি, যার জন্য প্রথাগত কাঁটাতারের বেড়া দেওয়া প্রায় অসম্ভব। এইসব জায়গা স্মার্ট ফেন্সিং বা প্রযুক্তিগত নজরদারির ব্যবহার করার পরিকল্পনা করা হয়েছে। বেড়া দেওয়ার কাজে মূল বাধা ছিল এই জমির অধিগ্রহণ। তবে পশ্চিমবঙ্গ ইতিমধ্যেই যে পশ্চিমবঙ্গের রাজ্য সরকার সম্প্রতি সীমান্ত এলাকায় কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য জমি প্রদানের ক্ষেত্রে বেশ কিছু ইতিবাচক পদক্ষেপ নিয়েছে। রাজ্য মন্ত্রিসভা দফায় দফায় প্রায় 266.71 কিলোমিটার জমি নেওয়ার ছাড়পত্র দিয়েছে। এর মধ্যে অনেক জায়গায় কাজ দ্রুত গতিতে এগোচ্ছে। প্রায় 154 কিলোমিটার এলাকার জন্য প্রয়োজনীয় জমি কেনার প্রক্রিয়া নিয়ে রাজ্য এবং কেন্দ্র তার সমন্বয় চলছে। পূর্ববর্তী তৃণমূল কংগ্রেসের সরকার তাদের যে ঘোষিত নীতি তা ছিল অনিচ্ছুক কৃষকদের থেকে জোর করে জমি অধিগ্রহণ না করা। যেহেতু সীমান্ত এলাকা জনবসতিপূর্ণ এবং অনেক ক্ষেত্রে চাষযোগ্য জমি পড়েছিল, তাই ব্যক্তিগত মালিকানাধীন জমি অধিগ্রহণে প্রশাসনিক ঢিলেমি দেখা যেত। অনেক ক্ষেত্রে কেন্দ্র ক্ষতিপূরণের টাকা দিলেও রাজ্য তা বন্টন করতে দেরি করছে। হ্যাঁ, এমন অভিযোগ উঠেছিল। 2021 সালে কেন্দ্র বিএসএফ এর কাজের এখতিয়ার সীমান্ত থেকে 15 কিলোমিটার বাড়িয়ে 50 কিলোমিটার করার পর যে ছবি আমরা দেখেছিলাম তা হচ্ছে রাজ্য এবং কেন্দ্র চরম সংঘাত। আগের সরকার এটিকে রাজ্যের আইন শৃঙ্খলার অধিকারে হস্তক্ষেপ বলে মনে করেছিল। বিএসএফকে এই জমি বা পরিকাঠামো নির্মাণে সহযোগিতার হার তাই কমে গিয়েছিল। সীমান্তের জিরো আইন সংলগ্ন যে এলাকা, সেখানে বহু মানুষ বসবাস করেন। অর্থাৎ এই জিরো লাইন যে সীমান্তের যে এই অঞ্চল, তাদেরকে সরিয়ে কাঁটাতারে বসাতে গেলে উপযুক্ত পুনর্বাসন তার প্রয়োজনীয়তা থাকে। এখন এই পুনর্বাসন প্রক্রিয়া এবং স্থানীয়দের জীবিকার নিরাপত্তা নিশ্চিত করা নিয়ে প্রশাসনিক সমন্বয়হীনতা একটা বড় বাধা, তা আমরা দেখতে পাচ্ছিলাম। দেখুন, এর পাশাপাশি বাংলা জুড়ে কার্যকর হয়েছে ভারতীয় ন্যায় সংহিতা বা বিএনএস, আরও একটা বড় জায়গা। সেকেলে আইন সরিয়ে অত্যাধুনিক বা আধুনিক বিচার ব্যবস্থার পথে হাঁটল বাংলা। শুনেনি এক্ষেত্রেও মুখ্যমন্ত্রী এই বিষয়ে কি বলছেন, শুনুন। মাননীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহজি নির্বাচন প্রচারে রায়দিঘি থেকে বলেছিলেন
যে 2015 সালের পরে পশ্চিমবঙ্গে কোনো রিক্রুটমেন্ট হয়নি, তাই প্রচুর শিক্ষিত যুবক যুবতীর বয়স চলে গেছে। 5 বছর এতদিন পর্যন্ত পশ্চিমবঙ্গের ন্যাশনাল ক্যাডার আইএস আইপিএস, পশ্চিমবঙ্গ ক্যাডার ডাব্লিউবিসিএস ডাব্লিউবিপিএস, এদের কোনো কেন্দ্রীয় সরকারের ট্রেনিংয়ে কেউ যুক্ত হতেন না। এটা মুখ্যমন্ত্রীর অলিখিত নির্দেশ ছিল, আগের মুখ্যমন্ত্রী, বিদায়ী মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী। আমরা আজকে এই বিষয়ে চিফ সেক্রেটারিকে অন্য রাজ্যের যে নিয়ম আছে সেই নিয়ম ফলো করার জন্য আমরা তাকে এম্পাওয়ার করলাম, দায়িত্ব দিলাম। অর্থাৎ বিএনএস বা ভারতীয় ন্যায় সংহিতা, পূর্ববর্তী তৃণমূল কংগ্রেসের সরকার এই নতুন আইনগুলোকে জনবিরোধী এবং অগণতান্ত্রিক এই বলে অভিহিত করেছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময় একাধিকবার প্রধানমন্ত্রীকে চিঠি লিখে অনুরোধ করেছিলেন যেন এই আইনগুলোর প্রয়োগ স্থগিত রাখা হয়। তার যুক্তি কি ছিল? যে বিরোধীদের সঙ্গে কোনো আলোচনা না করেই সংসদে এই বিল পাশ করানো হয়েছে। রাজ্য সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছিল যে নতুন আইনের যে ধারাগুলো তা বোঝার জন্য পুলিশ এবং বিচার বিভাগীয় আধিকারিকদের যে প্রশিক্ষণ প্রয়োজন তা সম্পূর্ণ হয়নি। এই প্রশাসনিক প্রস্তুতির অভাবকে হাতিয়ার করেই আইনটিকে কার্যকর করতে দেরি করা হচ্ছিল। হ্যাঁ, শুভেন্দু অধিকারীও ঠিক এই জায়গায় স্পষ্টত সেই বার্তা তুলে এনেছেন। এখন আগের সরকারের মতে বিএনএসে পুলিশি হেফাজতের মেয়াদ বৃদ্ধি, মানে 15 দিন থেকে বাড়িয়ে 90 দিন পর্যন্ত করার সুযোগ, একই সঙ্গে বিভিন্ন ধারার অস্পষ্টতা নাগরিক অধিকার খর্ব করতে পারে। বিশেষ করে রাজদ্রোহ আইনের বদলে যে নতুন দেশদ্রোহ সংক্রান্ত ধারা আনা হয়েছে তা নিয়েও আপত্তি ছিল। কেন্দ্রীয় নির্দেশিকা বা নির্দেশ থাকা সত্ত্বেও রাজ্যের পুলিশ এফআইআর করার ক্ষেত্রে পুরনো আইপিসি ধারাগুলোকেই ব্যবহার করে আসছিল। এর ফলে কি হচ্ছিল না, একটা আইনি জটিলতা তৈরি হয়েছিল। কারণ দেশের বাকি অংশে নতুন আইন চললেও পশ্চিমবঙ্গে পুরনো ব্যবস্থাতেই তা আটকে ছিল। গত 1 দশকে বাংলার শিক্ষিত যুবকদের দীর্ঘশ্বাস এই নবান্নের দেওয়ালে ধাক্কা খেয়েছে। একের পর এক চাকরি দুর্নীতির জেরে রাস্তায় বিক্ষোভ দেখাতে দেখাতে বিপুল সংখ্যক চাকরি প্রার্থীকে মার পর্যন্ত খেতে হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পর্যবেক্ষণকে মান্যতা দিয়ে শুভেন্দু অধিকারী ঘোষণা করলেন এক ঐতিহাসিক সিদ্ধান্ত। কি সিদ্ধান্ত? শোনুন। স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহজি নির্বাচন প্রচারের রায়দিঘি থেকে বলেছিলেন যে 2015 সালের পরে পশ্চিমবঙ্গে কোনো রিক্রুটমেন্ট হয়নি, তাই প্রচুর শিক্ষিত যুবক যুবতীর বয়স চলে গেছে। 5 বছর এক্সটেনশন, মানে আবেদনের বয়সের ঊর্ধ্বসীমা ক্যাবিনেট মঞ্জুর করলো, এটাও আজকে আমরা করলাম। বাংলা যে পরিবর্তনের পথে তা অলরেডি এই জায়গায় স্পষ্টতই দেখা যাচ্ছে। বিরোধীদের অপপ্রচার উড়িয়ে দিয়ে মুখ্যমন্ত্রী স্পষ্ট করেছেন আগের কোনো সামাজিক প্রকল্প বন্ধ হচ্ছে না, তবে সেখানে স্বচ্ছতা আনা হবে। অভারতীয় বা মৃত ব্যক্তির নামে টাকা তোলা রুখতে শুরু হয়েছে শুদ্ধিকরণ। প্রশাসনিক সংস্কারেও বড় পদক্ষেপ। বাংলার আমলাদের মানোন্নয়ন এবং পেশাদারিত্ব বাড়াতে তাদের সরাসরি কেন্দ্রীয় প্রশিক্ষণ ব্যবস্থার সঙ্গে যুক্ত করা হচ্ছে। আমলাতন্ত্রে রাজনীতির রং মুছে একেবারে পেশাদারিত্বে ফেরানোই লক্ষ্য এই সরকারের। এর মধ্যে খুব গুরুত্ব রাখছে 15 জুন 2025 যে জনগণনা সংক্রান্ত নির্দেশিকা আগের সরকার চেপে রেখেছিল তা কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী কি বলছেন জনগণনা নিয়ে, শুনুন। আমি জনস্বার্থে একটি গুরুত্বপূর্ণ তথ্য দেব যে কিভাবে পশ্চিমবঙ্গের যে সরকারকে মানুষ রিজেক্ট করেছে, ক্ষতি করে দিয়ে গেছে। 16 জুন 2025 ভারত সরকারের পক্ষ থেকে জনগণনার জন্য অফিস অব রেজিস্ট্রার জেনারেল অব ইন্ডিয়া, মিনিস্ট্রি অব হোম অ্যাফেয়ার্স তারা পাঠিয়েছিলেন। আজকে প্রায় 1 বছর হতে যায়, 11 মাস অতিক্রান্ত। পশ্চিমবঙ্গ সরকার এই ফাইল ফেলে রেখেছিল। যে তথ্য আমাদের এই হাতে আছে, যে লিখিত তথ্য আছে, তাতে এরা শুধুমাত্র পশ্চিমবাংলার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেনি, দেশের সঙ্গে, দেশের সংবিধানের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। এবং এদের মূল লক্ষ্যই ছিল এই জনগণনা আটকে দিয়ে
মহিলা সংরক্ষণ যাতে ভারত সরকার করতে না পারে, মহিলারা যাতে বিধায়ক সাংসদ না হতে পারে, সেজন্যই এসব করে গেছে। আজকে আমরা এখনই জনগণনা সংক্রান্ত 16 জুন 2025 মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, অফিস অফ রেজিস্ট্রার জেনারেল ইন্ডিয়া তাদের পাঠানো সার্কুলারকে আমরা এখনই কার্যকর করলাম। এই মুহূর্ত থেকে জনগণনার কাজ, তার প্রক্রিয়া পশ্চিমবঙ্গ সরকার আজ থেকে এই মুহূর্ত থেকে করলো। এটি প্রশাসনিক নির্দেশে হলো। তো বুঝতেই পারছেন পূর্বতন তৃণমূল সরকার তাদের মোটিভটা কি ছিল। অবশেষে বঙ্গে চালু ডবল ইঞ্জিন, একেবারে প্রথম বৈঠকেই মাস্টার স্ট্রোক। একেবারে আমরা যে ছবি লাগাতার আপনাদেরকে দেখাচ্ছি, আর এর মধ্যে প্রসঙ্গত আরো একবার যে জায়গায় ছিলাম আমরা সেই প্রসঙ্গেই আসি। কারণ 2025 সালের 15 জুন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক দেশ জুড়ে ডিজিটাল জনগণনা এবং এনপিআর অর্থাৎ ন্যাশনাল পপুলেশন রেজিস্টার হাল নাগাদ করার যে নির্দেশিকা জারি করেছিল, পশ্চিমবঙ্গের পূর্ববর্তী সরকার তা কার্যকর না করে স্থগিত রেখেছিল। তৃণমূল সরকারের প্রধান আপত্তি কি ছিল এনপিআর নিয়ে? তাদের দাবি ছিল যে এনপিআর হলে এনআরসি অর্থাৎ ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স বা নাগরিক পঞ্জি তৈরির প্রথম নাকি ধাপ এটি। কেন্দ্রীয় নির্দেশিকায় নাগরিকদের কাছ থেকে এমন কিছু বাড়তি তথ্য, যেমন ধরুন ওই বাবা মায়ের জন্মস্থান, তারিখ, এগুলো নাকি চাওয়া হয়েছিল। আর জানিয়ে তৃণমূল কংগ্রেস সরকার তার তীব্র বিরোধিতা করেছিল। তাদের আশঙ্কা ছিল এই তথ্য সংগ্রহ করলে বহু মানুষ নাগরিকত্ব হারানোর ঝুঁকিতে পড়বেন। 2024-25 সালে সংশোধিত নাগরিকত্ব আইন সেটা কার্যকর হওয়ার পর থেকেই রাজ্য এবং কেন্দ্র তাদের মধ্যে সংঘাত কোন জায়গায় গিয়েছিল সেটা আপনারা দেখেছেন। বিজেপি বারবার অভিযোগ করে আসছিল যে পশ্চিমবঙ্গের সীমান্ত জেলাগুলোতে অনুপ্রবেশের কারণে জনবিন্যাস অর্থাৎ ডেমোগ্রাফি বদলে গিয়েছে। আগের সরকার ভয় পেয়েছিল যে সঠিক পদ্ধতিতে জনগণনা এবং আধার যাচাইকরণ হলে এই অনুপ্রবেশের তথ্য সামনে চলে আসবে, যা তাদের দীর্ঘদিনের রাজনৈতিক কৌশলে আঘাত আনতে পারে। তৃণমূল সরকার এক প্রকার অঘোষিত নির্দেশ দিয়েছিল যেন এই সংক্রান্ত কোনো প্রশিক্ষণ বা তথ্য সংগ্রহের কাজে রাজ্যের যারা সরকারি কর্মীরা তারা অংশগ্রহণ না করেন। জনগণনা কেন্দ্রের তালিকাভুক্ত বিষয় হলেও তা কার্যকর করতে হয় রাজ্য প্রশাসনের মাধ্যমে। এতদিন বাধা থাকলেও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দায়িত্ব নিয়ে এই নির্দেশিকাকে কার্যকর করার নির্দেশ দিয়ে দিলেন। তার মতে সঠিক পরিকল্পনা এবং উন্নয়নের জন্য সঠিক পরিসংখ্যান প্রয়োজন। সুশাসন এবং সুরক্ষার স্বার্থে পশ্চিমবঙ্গ এখন থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সমস্ত প্রশাসনিক নির্দেশ মেনে ডবল ইঞ্জিন গতিতে এগিয়ে যাবে। এর ফলে রাজ্যের প্রকৃত জনসংখ্যা এবং অনুপ্রবেশ সংক্রান্ত স্বচ্ছ তথ্য সামনে আসবে। রাজনৈতিক প্রতিহিংসায় যারা প্রাণ হারিয়েছেন তাদেরও কিন্তু ভোলেনি এই সরকার। মুখ্যমন্ত্রী 321 জন শহীদ কর্মীর পরিবারের প্রতি দায়বদ্ধতা ঘোষণা করেছেন। খুনিদের বিচার হবেই, এই বার্তা আজ নবান্ন থেকে স্পষ্ট। আমরা 93% ভোটারকে কৃতজ্ঞতা জানাই যারা ভয়হীন নির্বাচনে অংশগ্রহণ করেছেন, বলছেন শুভেন্দু অধিকারী। শুনুন। যাদের আত্মবলিদানের মধ্য দিয়ে বিজেপি সরকার প্রতিষ্ঠা হয়েছে, সেই ভারতীয় জনতা পার্টির অকালে ঝরে যাওয়া 321 জন যারা আত্মবলিদান করেছেন তাদেরকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছি, সমবেদনা জানিয়েছি। তাদের পরিবারের প্রতি এই সরকার দায়বদ্ধ। তারা যেমন হত্যার বিচারও আশা করেন তা আমরা দেব, সাথে সাথে এই পরিবারগুলির সামাজিক এবং অন্যান্য কল্যাণকর সমস্ত দায় দায়িত্ব আমরা এই সরকার কাঁধে তুলে নিলাম। নিরাপত্তা, আস্থা এবং উন্নয়ন, এই তিনটি স্তম্ভের ওপর দাঁড়িয়ে ডবল ইঞ্জিন সরকারের যাত্রা শুরু। সোমবারের যে পরবর্তী বৈঠক, তার দিকে এই মুহূর্তে গোটা বাংলা তাকিয়ে রয়েছে।
এখন সেখানে আলোচনার বিষয় থাকবে আরজিকর সহ নারী নির্যাতন, প্রাতিষ্ঠানিক দুর্নীতি, পে কমিশন, মহার্ঘ ভাতা অর্থাৎ ডিএ এবং এরিয়ারের বিষয়। সব মিলিয়ে অন্ধকার দিনগুলো পেরিয়ে বাংলা যেন এখন বলছে আমাদের বাংলা ফের জগৎ সভায় শ্রেষ্ঠ আসন পাবে। দেখুন, আজকে এই সামগ্রিক গোটা পরিসরে দাঁড়িয়ে আমরা আবারও সেই ডেমোগ্রাফির কথা যদি বলি, পশ্চিমবাংলার ডেমোগ্রাফি কোন জায়গায় গিয়েছে তা নিয়ে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি যখন এ শহরে এসেছিলেন তিনি বলে গিয়েছিলেন। আমি সেই বক্তব্য সেটাকে আপনাদের সামনে তুলে ধরি, কারণ এটাই ছিল প্রধান এবং প্রথম জায়গা এই ডেমোগ্রাফি যার পরিবর্তন চায় না কেন্দ্রের সরকার, তাই হবে সেখানে হস্তক্ষেপ। অমিত শাহের বার্তা শুনুন। पूरे बंगाल का बहुमत समाज डेमोग्राफिक चेंज, आर्टिफिशियल डेमोग्राफिक चेंज के कारण भय में जी रहा है कि हमारे ही देश में कहीं हम माइनॉरिटी तो नहीं बन जाएंगे। তো এখন স্বাভাবিক যে ছন্দ অর্থাৎ ডবল ইঞ্জিন যে ছন্দ, সেই ছন্দে এবার এগোবে বাংলা। আর আমরা আশা রাখি যে 6টি জায়গা নিয়ে আজ নির্দিষ্টভাবে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি তার জায়গাকে নিয়ে এসছেন সামনে, তাতে আগামী সময় বাংলা যে তার জায়গায় আরও ত্বরান্বিত করবে, ঋত গৌরব পুনরুদ্ধার হবে বাংলার, সেই জায়গায় স্পষ্ট আশা রেখে দিয়েছেন এবং পথ বাতলে দিয়েছেন শুভেন্দু অধিকারী। আজকে দ্য বিগ স্টোরি তাই এখানেই শেষ করছি। অন্যান্য সমস্ত খবরের জন্য আপনাদের নজর থাক সিএনএ। নমস্কার।